আমরা অনেক সময় ঠিক বুঝতে পারি না যে কেন আমার জানা যে এই মানুষটার সাথে সম্পর্কে থাকলে আমি কষ্ট পাবো, এরপরেও একে ভালোবাসা আমি থামাতে পারি না। কেন আমি রেড ফ্ল্যাগ দেখলেও ওই মানুষটার কাছে বারবার চলে যাই, এবং শুধু একবারই যে আমি সম্পর্কে ভুল করি তা না, আমি বারবার দেখা যায় রেড ফ্ল্যাগ যুক্ত মানুষের কাছেই যাই। কেন আমি বারবার টিস্যু ঠিক বদলানোর মতো করে দেখা যায় বারবার সম্পর্কে জড়াতেই থাকি বা নতুন নতুন মানুষের সাথে ডেট করতে থাকি। কেন দেখা যাচ্ছে যে আমার পার্টনার আমাকে যখন বলছে তার স্পেস দরকার, সে এই মুহূর্তে আমার সাথে কানেক্ট করতে পছন্দ করছে না, বাট স্টিল আমি তার পেছনে আমার আত্মসম্মানবোধ সবকিছু বিসর্জন দিয়ে দৌড়ে যাচ্ছে যে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার যা কিছু সম্ভব সবকিছু দিয়ে আমি তাকে ধরে রাখার চেষ্টা করছি, এবং সে কন্টিনিউয়াসলি বলছে যে না, আমার পক্ষে সম্ভব না। কেন আমি এটা ফিল করি যে আমার পার্টনার আমাকে ভালোবাসে, বাট অ্যাট দ্য সেম টাইম সে আমাকে দূরে ঠেলে দেয়, এবং কিছুতে আমি তার কাছে যেতে পারি না, এবং আমার কাছে কখনো কখনো মনে হয় এই মানুষটা জাস্ট আমাকে ব্যবহার করে, তার যখন ইচ্ছা হয় আমাকে বলে ভালোবাসে, আর যখন ইচ্ছা হয় আমার কাছ থেকে দূরে সরে যায়। এরকম অহরহ ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটতে থাকে, এবং এই বিষয়গুলো অনেক সময় আসলে আমরা আমাদের ছোটবেলার অ্যাটাচমেন্ট স্টাইল দিয়ে ব্যাখ্যা করতে পারি, যেটা কিনা আমাদের বড় হয়ে যাওয়ার পরে আমাদের যে আচরণগুলোকে খুব বেশি শেপ করে ফেলে। বলা যেতে পারে একটা ছোট বাচ্চার বাবা মার সাথে যে ভালোবাসার, নির্ভরশীলতার এবং একটা নিরাপদ জায়গা থাকে, আমরা যখন বড় হই তখন কিন্তু আমরা আমাদের পার্টনারের কাছ থেকে ওই ভালোবাসাটা, নিরাপদ এবং খুব একটা কমফোর্ট জোন খুঁজতে চাই, তার উপর আমরা নির্ভর করতে চাই। এবং তখনই দেখা যায় ছোটবেলায় যদি আমাদের অ্যাটাচমেন্ট স্টাইলটাতে প্রবলেম হয়ে থাকে, বড় হয়ে ওই মানুষগুলোর সাথেও, মানে আমাদের ভালোবাসার মানুষটার সাথে, তখন আমাদের ওই সেম সাইকেলটা রিপিট হতে থাকে। এবং এই কারণে বর্তমানে অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না যে কেন আসলে সবাই অস্থির, সম্পর্কগুলো এত কেন ভেঙে যাচ্ছে, কেন একটা মানুষের লাইফে সবকিছু থাকার পরেও দেখা যাচ্ছে সে ওই সম্পর্কটা স্থির হতে পারে না, কেন আমি মানুষটাকে বুঝতে পারি না। আজকে এজন্যই এই অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা যেটা বলবো নর্মাল অ্যাটাচমেন্ট স্টাইল, যেটাকে আমরা বলি সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল। সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলে যেটা হয়, একটা ছোট বাচ্চা তার বাবা মার সাথে তার মনের কথা শেয়ার করতে পারে, সে সেফ ফিল করে, তার ইমোশনগুলো সে খোলা মনে প্রকাশ করতে পারে, এবং ওই ইমোশনটা কিভাবে ম্যানেজ করতে হবে তার বাবা মা তাকে খুব বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেন। এবং ওই শিশুটি এটাও জানে তার কোনটা পছন্দ সেটা সে খুব সুন্দর করে বলতে পারবে, এবং কোনটা অপছন্দ সেটা সে তার বাবা মাকে বোঝাতে পারবে, এবং একই সাথে সে তার মতামত প্রকাশ করতে পারবে যে আমিও বাসার একটা গুরুত্বপূর্ণ সদস্য। একটা ছোট শিশু সেই মানুষটার ভেতরে এই অনুভূতিগুলো বাবা মা আস্তে আস্তে করে প্রবেশ করাতে থাকেন। এবং আরো যেটা হয় যে তার ভেতরে কোনো ধরনের অনিশ্চয়তা থাকে না যে বাবা মাকে আমাকে ছেড়ে চলে যাবেন কিনা, কারণ বাবা মা হয়তো চাকরি করছেন বা ব্যবসা করছেন বা বাসাতেই থাকছেন, যেখানেই থাকছেন, প্রচুর পরিমাণে বাচ্চার সাথে কমিউনিকেট করছে, তারা কি করছেন না করছেন, কি করবেন বা কি করা উচিত, বাচ্চার সাথে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং বাচ্চাটাও আস্তে আস্তে খুব সিকিউর একটা পরিবেশে বড় হচ্ছে। এবং তার কেয়ার গিভারও ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না, হয়তো সে তার বাবা মার সাথেই থাকছে, যখন বাবা মা অফিসে যাচ্ছেন তার জন্য যে কেয়ার গিভার সেট করা হচ্ছে সে একজনই থাকছেন, এবং বাবা মা তার সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং বন্ডিংটাও আস্তে আস্তে ক্রিয়েট করছেন। সো আস্তে আস্তে শিশুটি যখন বড় হচ্ছে তখন সে যে সম্পর্কটাতে জড়াবে বাবা মার সাথে, সে যেমন নিরাপদ বোধ করতো, সে যেমন এটা বুঝতে পারতো যে আমি একটা বাউন্ডারি সেট করতে পারি, আমি বলতে পারি কোনটা আমার পছন্দ কোনটা আমার অপছন্দ, একই সাথে অন্য একটা মানুষও তার মত প্রকাশ করতে পারে, তার কোনটা অপছন্দ পছন্দ এটা আমাকে প্রকাশ করতে পারে, তার বাউন্ডারি আমাকে রেসপেক্ট করতে হবে। এই যে ইমোশনাল যে একটা বন্ড সে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, এটাতেই বলা হচ্ছে যে সিকিউর অ্যাটাচমেন্ট যেটা আমরা বলি। এখন আমরা যদি আসি আস্তে আস্তে করে যে যে আমরা বলছি যে ইনসিকিউর অ্যাটাচমেন্ট নিয়ে আমরা এখন কথা বলবো। মোটামুটি এটা 3 রকমের হয়। সো ওভারঅল অ্যাটাচমেন্ট স্টাইল আসলে 4 রকম। সো ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলে প্রথমটা যেটা হচ্ছে যে অ্যাংশাস প্রিঅকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইল। এই অ্যাটাচমেন্ট স্টাইলে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে কেন একটা বাচ্চা বা কেন একটা বড় মানুষ ধীরে ধীরে সম্পর্কে হয়তো অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যায়, অথবা কেন সে একটা মানুষের বাউন্ডারিকে রেসপেক্ট করতে পারে না। আমরা এটাও জানতে পারবো এই অ্যাটাচমেন্ট স্টাইলটা বোঝার পরে যে কেন একটা মানুষ বারবার রেড ফ্ল্যাগ যুক্ত মানুষ দেখার পরেও তার প্রতি প্রচুর পরিমাণে অ্যাটাচড হয়ে যায় এবং তাকে জোর করে জীবনে আঁকড়ে রাখার চেষ্টা করে, এবং রাখতে রাখতে সে নিজেই আসলে টক্সিক মানুষে কনভার্ট হয়ে যায়। সে কখন
নিজেও বুঝতে পারে না। সো যে অ্যাংশিয়াস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইল, এটাতে কি হচ্ছে? এটাতে যেটা হচ্ছে, এখানে ছোটবেলায় যে বাচ্চাটি বড় হচ্ছে তার পরিবারে, তার বাবা মা প্রচন্ড লাভিং এবং কেয়ারিং হতে পারে, কোনো সমস্যা নেই। অ্যাট দ্য সেম টাইম দেখা যায় যে বাবা মা বাচ্চার সাথে একটা ইনকনসিস্টেন্ট আচরণে থাকছেন। জিনিসটা কেমন হচ্ছে, যেমন বাবা মা হয়তো যখন বাচ্চার সাথে সময় কাটাচ্ছেন, আবার হঠাৎ করে তারা খুব লম্বা সময় অফিসে চলে যাচ্ছেন এবং বাচ্চার সাথে কোনো কমিউনিকেশন হলো না, হুট করে চলে যাচ্ছে এবং বাচ্চার ভেতরে একটা সেপারেশন এংজাইটি ক্রিয়েট হয়। বাচ্চা কনফিউজ হয়ে যায়, আমার বাবা মা কি এখনই চলে যাবে আমাকে রেখে, বা আসলে আমার লাইফে কি হচ্ছে, মানে এই যে তারা আমাকে ভালোবাসছে আবার হঠাৎ করে তারা উইথড্র করে নিচ্ছে, এই জিনিসটা কি? বা হঠাৎ করে সে দেখছে তার বাবা মা তাকে নিয়ে অনেক সময় কাটাচ্ছে, কিন্তু হঠাৎ করে সে দেখছে তার আরেকজন হুট করে কেয়ার গিভার চলে আসছে এবং নতুন নতুন কেয়ার গিভার আসছে। তারা হয়তো ফ্রেন্ডলি, তাদের সাথে অ্যাটাচড হতে হতে আরেকজন নতুন চলে আসছে, খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে এবং এই যে সে হঠাৎ করে কানেক্ট করতে গিয়ে আবার হারিয়ে ফেলছে, তার কাছে মনে হচ্ছে যে আসলে এরকম কেন হচ্ছে, যে আমি ঠিক বুঝতে পারছি না, আমার বাবা মা আমাকে ভালোবাসছেন, অ্যাট দ্য সেম টাইম হুট করে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন, এটা কি আমার কোনো সমস্যা? লক্ষ্য করুন, একটা বাচ্চা কিন্তু আসলে প্রকাশ করতে পারে না যে সে কি অনুভব করছে। সে যেটা করে, সে ধীরে ধীরে তার নিজের জগতে একটা চিন্তা তৈরি করে ফেলে এবং ওখান থেকে তার ভেতরে হয়তো মনে হতে থাকে তখন যে আমি হয়তো আসলে আমাকে সবাই ছেড়ে চলে যাবে, আমি হয়তো লাভেবল না, আমি হয়তো কেপেবল না, আমি হয়তো ওয়ার্থি না ভালোবাসা পাওয়ার। এবং এই যে কথাগুলো ধীরে ধীরে মনের ভেতরে ঢুকে যাচ্ছে, সবচেয়ে নিরাপদ ভালোবাসার জায়গা বাবা মার কাছ থেকে, তখন এই বাচ্চাটা ধীরে ধীরে একটা সময় বড় হচ্ছে এবং তখন কি হচ্ছে, বড় হওয়ার পরে দেখা যায় যখন তার ভালোবাসার মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে, এই মানুষটাকে সে প্রচন্ড ক্লিঙ্গি হয়ে যায়, সে প্রচন্ড রকম ভাবে তার বাউন্ডারি ভায়োলেট করতে থাকে, মানে তার কোনো যে স্পেস দরকার এটা কখনোই সে বুঝতে চায় না। এর ফলে যেটা হয়, এই যে অ্যাংশিয়াস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষটার পার্টনাররা খুব সাফোকেটেড ফিল করে, যে এত ভালোবাসা তো আমার দরকার নেই, আমি আসলে আর নিতে পারছি না, আমার দম বন্ধ লাগে। এবং তারপরে আরো দেখা যায় যে তারা এই যে বিভিন্ন সময় কোনো কিছু তাদের হুট করে মনে হচ্ছে তারা করে ফেলছে, অপ্রস্তুতকর একটা পরিস্থিতিতে পড়ে যায় পার্টনাররা, যে আমি তো তোমাকে বলিনি এটা করতে, তুমি এটা কেন করছো। আবার যখন দেখা যাচ্ছে পার্টনার হয়তো একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাচ্ছে, এগেইন সে বাউন্ডারিটা বুঝতে পারে না, কারণ তার কাছে তো সবসময় মনে হয় যে ও তো আমাকে ছেড়ে চলে যাবে, আমি হয়তো একা থাকবো, কেন আমাকে এই যে অ্যাবান্ডনমেন্টের ফিয়ারটার ভিতরে থাকতে হবে, সব সময় এর জন্য রিঅ্যাসিওরেন্স খুঁজতে থাকে। এবং পার্টনার একটা সময় বলে, তুমি কি আমাকে বিশ্বাস করছো না, তুমি কি এত বেশি ট্রাস্ট ইস্যুর ভিতর দিয়ে তুমি কেন যাচ্ছ। এবং ওনারা নিজেরাও বুঝতে পারে যে আমার পার্টনার আমাকে ছেড়ে যাবে না, অ্যাট দ্য সেম টাইম আমি এই চিন্তাটা আশাটা বন্ধ করতে পারি না, আমার শুধু ভয় লাগে। এবং আরো যেটা দেখা যাচ্ছে যে এই মানুষটাই হয়তো তার পার্টনারটা এত টক্সিক, সবাই বলছে রেড ফ্ল্যাগ, তারপরেও সে ছাড়তে পারে না। কেন ছাড়তে পারে না? কারণ কি, এই মানুষটা যেহেতু তার কোনো বাউন্ডারি নাই, সে তার ভালোবাসার মানুষের সাথে সবসময় ক্লিঙ্গি হয়ে থাকে যাতে তাকে ছেড়ে না চলে যায়, তার মানে সে তার নিজের প্রতি কোনো যত্ন নেয় না, সে তার নিজের খেয়াল বা ভালো থাকার দিকে কখনো তাকায় না, নিজেকে সবসময় অবহেলা করে। এই যে সাবকনশিয়াস মাইন্ডে তার যে বিহেভিয়ারটা, এটা যখন তার পার্টনার এটা তাকে শো করে, কাইন্ড অফ কি আমার নিজের বিহেভিয়ার অন্য কেউ আমাকে শো করছে, এবং আমার সাবকনশিয়াস মাইন্ড এটা দেখে বুঝতে পারছে যে ও, এটা তো একটা ফ্যামিলিয়ার বিহেভিয়ার সে আমার সাথে শো করছে, তার মানে এই মানুষটার সাথে আমার একটা কমফোর্ট জোন আছে। সচেতনভাবে এবং কনশিয়াস মাইন্ডে সে কিন্তু এটা করে না, সাবকনশিয়াস মাইন্ডে এই কাজটা করায়। এবং অ্যাংশিয়াস প্রি অকুপাইড স্টাইলের এই মানুষগুলো এ কারণে দেখা যায় কষ্টকর সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারে না। এবং যে বর্ণনাগুলো এই পর্যন্ত বললাম, এই কাজগুলো তারা করতে থাকে এবং তারা প্রচন্ড লাভ অ্যাডিক্ট বলা হয় তাদেরকে, বা বলা হয় তাদের এত কেন পার্টনারের প্রতি অবসেশন থাকে, কেন তুমি গেট ওভার করতে পারো না, কেন সম্পর্ক থেকে ভুলে যেতে পারো না, কারণ কি এটা তো তার ছোটবেলার কষ্ট এবং ওখান থেকে সে আসলে এরকম একটা মানুষে রূপান্তরিত হয়েছে। সেকেন্ড যে ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলটা, সেটা হচ্ছে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। এটাও যদি আমি একটা গল্পের ছলে আপনাদেরকে বলি, ধরেন একটা পরিবারে যেখানে কিনা বাচ্চাদেরকে কন্টিনিউয়াসলি বুলি করা হয়, তুমি এরকম ক্রাই বেবি কেন, আচ্ছা এরকম করে কান্না করে না, ভালো বাচ্চারা কাঁদে না, তুমি এত দুর্বল কেন, তুমি এরকম কথায় কথায় মন খারাপ করো কেন, তোমাকে তো সবাই বলবে তুমি খুব উইক, তুমি ট্যালেন্ট না, কন্টিনিউয়াসলি ক্রিটিসিজম দেওয়া হচ্ছে, তার ইমোশন গুলাকে বলা হচ্ছে এগুলা কিছুই না, এগুলা বাদ দাও, তুমি খুব বেশি নাটক করো, বা তুমি এত দুর্বল কেন, এরকম যখন কন্টিনিউয়াসলি তার ইমোশন গুলাকে বাদ দিয়ে
দেওয়া হয় বা ভ্যালিডেশন দেওয়া হচ্ছে না, কাইন্ড অফ বলা হচ্ছে যে না তোমার এগুলো প্রত্যেকটাই ভুল ধারণা, বাচ্চাটার ভিতরে আস্তে আস্তে করে একটা শেম তৈরি হতে থাকে। এবং এখানে আরো যেটা ইম্পর্টেন্ট থাকে, অনেক ক্ষেত্রে ডিসমিসিভ অ্যাভয়েডেন্টে বাবা মারা খুব আনএভেলেবল থাকে এবং ওনারা কাইন্ড অফ এত বেশি ব্যস্ত থাকে ওনাদের জীবনে যে বাচ্চার দিকে যে খেয়াল করবে এই সময়টা তাদের থাকে না। তারা জাস্ট তাদের নিজেদের জীবন নিয়ে থাকে। বাচ্চাকে হয়তো প্রচুর পরিমাণে টাকা পয়সা গেজেট সবকিছু দিয়ে রাখছে, কিন্তু বাচ্চাটার ভেতর যে একটা ইমোশনাল নিড আছে, তো প্রত্যেকটা বাচ্চার ইমোশনাল নিড থাকবে, সো ওই নিডটা ফুলফিল হয় না। এগেইন বাচ্চা তো এটা প্রকাশ করতে পারে না, ও যেটা অনুভব করে দের ইজ সামথিং রং উইথ মি, এটা আমার সাথে সমস্যা, এই কারণে আমি ওদের ভালোবাসা চাই, এই কারণে আমি ওদের অ্যাটেনশন চাই এবং এগুলোর যোগ্য আমি না, যে কারণে ওরা আমাকে দেয় না। এই সব কিছুর লজ্জা, এই অপরাধবোধ আমার, সব দোষ আমার কারণেই আসলে আমাকে কেউ ভালোবাসে না, আমার থেকে আমার বাবা মা দূরে থাকে, যেখানে আমার বন্ধুদের বাবা মায়েরা এত আদর করছে আমি সেইখানে এই ভালোবাসাগুলো পাচ্ছি না, তার মানে আমি এটার যোগ্য না। এই যে একটা বিশ্বাস তার ভিতরে তৈরি হচ্ছে, তখন সে কি করবে? বাচ্চা তো কন্টিনিউয়াসলি কষ্ট পাচ্ছে, সে ভালো থাকার জন্য যেটা করবে আস্তে আস্তে করে সে সম্পর্কটা থেকে দূরে যেতে থাকবে, সব ধরনের সম্পর্ক থেকে কাইন্ড অফ সে একটা ডিস্টেন্স মেনটেন করবে এক হাত বরাবর, যে আমার কাছে কেউ আসবে না, এটা আমার একটা সেফটি জোন, এটা আমার বাউন্ডারি, এর ভেতরে কেউ আসতে পারবে না, কারণ কি এর ভেতরে আসলে আমি আমার নিজের মনের কথা বলে ফেলবো, আমি ভালোবাসা চেয়ে ফেলবো, কিন্তু আমি তো ভালোবাসা পাওয়ার যোগ্য না, আমি তো সবসময় সব অপরাধ বোধ থাকবে আমার কারণেই মানুষ আমার কাছে আসতে পারে না, ভালোবাসতে পারে না, এইসব কথা মানুষ জেনে গেলে কেউ আমাকে গ্রহণ করবে না। এবং এই যে কষ্টটা নিয়ে বাচ্চাটা বড় হচ্ছে এবং সবাইকে সে একটা দূরত্বে ঠেলে দেয়, কিন্তু তার ভেতরে ভালোবাসা পাওয়ার ক্রেভিংটা প্রচন্ড থাকে, আবার ওই ভয়টাও কাজ করে যে আমি যদি কাছে যাই তাহলে তো মানুষ আমাকে বুঝে ফেলবে যে আমি আসলে খারাপ মানুষ বা আমি ভালো না, এবং এই কারণে আস্তে আস্তে সে প্রচন্ড রকম ভাবে মানে খুব স্বাধীন চেতা হয়ে যায় এবং খুব ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফে চলে যায়। এবং সবসময় সে ভয় পায় আমি যদি কোনো সম্পর্কে জড়াই আমার স্বাধীনতাটা আমার কাছ থেকে চলে যাবে, আমি আর ওই ফ্রিডমটা পাবো না, এবং আমি যখন ফ্রিডমটা পাবো না তখন যেটা হবে আমি আস্তে আস্তে করে আমার নিজের যে স্বকীয়তা ওটাকে হারিয়ে ফেলবো এবং মানুষ আবার আমাকে কষ্ট দিবে এবং আমার ওন্ডটা ব্লিডিং হওয়া স্টার্ট করবে, এবং এইটা তখন তার পক্ষে সহ্য করা সম্ভব না। এই মানুষটাই যখন বড় হয়ে সম্পর্কে জড়াচ্ছে তখন আসলে কি হচ্ছে, এই মানুষটাই শুরুর দিকে যখন সম্পর্কে জড়াচ্ছে প্রচন্ড রকম ভাবে ভালোবাসা শো করছে, লাভ বম্বিং। সো ওনারা সম্পর্কের শুরুতে দেখা যায় লাভ বম্বিং শো করে ফেলেন, কারণ কি এত দিনের এত অনুভূতি মুখটা চেপে সে রাখে, যখন সে কোনো একটা মানুষকে ভালোবাসতে যায় প্রচুর ভালোবাসা প্রকাশ করে ফেলে, কিন্তু যেই সে ডিপার ইমোশনে চলে যেতে থাকে, ডিপার কানেকশনে, যেটা সে আসলে খুবই ভয় পায়, তার স্বাধীনতা চলে যাবে, তার আনঅর্ডিনেসটা সবাই জেনে যাবে, সাথে সাথে সে কি করে, সে ঠেলে দেয়, সে পুল অ্যাওয়ে করে, এবং হচ্ছে সে যখন হচ্ছে গিয়ে আস্তে করে সে সরে যাচ্ছে তখন যেটা হচ্ছে তার সম্পর্কগুলা আবার দেখা যায় মানুষ তার পার্টনার বুঝতে পারে না, সে পাজলড হয়ে যায় যে ও তো আমাকে ভালোবাসে বলছে, কিন্তু ও কেন তাহলে আমার ইমোশনগুলো বোঝে না, যখন আমি বলছি আমার খুব কষ্ট হচ্ছে, আমি যখন বলছি আমার মাথা ব্যথা হচ্ছে ও এটা অ্যাকনলেজ করে না কেন, ও এরকম নাম হয়ে যায় কেন, বা এরকম স্টোন ওয়ালিং করে কেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই মানুষগুলো ভালোবাসা অবশ্যই চায়, কিন্তু ওই যে কাছে আসতে গেলেই সমস্যা হয়ে যায় এবং সে ওই এক্সটার্নাল ভ্যালিডেশনটাও দরকার, আবার সে ডিপার ইমোশন বা কানেকশন ভয় পায়, এর জন্য ওনারা কন্টিনিউয়াসলি ডেটিং করতে থাকেন এবং কখনো ওরা কারোর সাথে ইমোশনাল বন্ড ক্রিয়েট করতে পারে না, কারণ এটা তাদের প্রচন্ড একটা ভয়ের জায়গা। এনারা দেখা যায় খুব সহজেই ঘোস্টিং করে, হঠাৎ করে নাই হয়ে যায়, একটা সম্পর্কে আছে একেবারে যোগাযোগ নাই, কথা নাই, যিনি পার্টনারশিপ তো ভাবতেছে কি হয়েছে, কালকেও কথা বললাম, এই মানুষটা এক সপ্তাহ ধরে কোনো কথা বলছে না কেন, স্টোন ওয়ালিং করে ফেলে, ইমোশনগুলো ডিসমিস করে দেয় পার্টনার হয়তো বলছে আমি এটা এরকম ফিল করছি, আমি এরকম চাইছি, সে খুবই নির্বিকার, আচ্ছা ঠিক আছে, বা পার্টনার দেখা করতে চাইছে, সে বিভিন্ন অজুহাত দিচ্ছে যে না আমি আসলে আজকে দেখা করতে পারবো না, কালকে পারবো না, সপ্তাহে একদিন দেখা করছে, দেখা করলেও কেমন জানি অন্যরকম হয়ে থাকে, মানে ঠিক কানেক্ট করতে পারে না, আবার কিছুদিন পরে হঠাৎ করে পার্টনারকে খুব ভালোবাসছে। এই যে এরকম যে একটা সাইকেলের মতো চলতে থাকে, এই কারণে দেখা যায় অনেক সময় সম্পর্কগুলো মানে আসলে টিকে না, ভেঙে যায়, কারণ পার্টনার তো আসলে নিতে পারে না। এবং এই যে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট যে স্টাইলটা, অ্যাটাচমেন্ট স্টাইলটা, এ কারণে অনেক সময় দেখা যায় এই মানুষগুলোকে আমরা ভুল করি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিভিন্ন রকমের ডিসঅর্ডার হিসেবে ভেবে, কারণ ওনারা দেখা যাচ্ছে এই যে ডিপার ইমোশনাল কানেকশন যেহেতু ওনারা ক্রিয়েট করতে পারছে না, কন্টিনিউসলি পার্টনার চেঞ্জ করে, তাদেরকে আমরা অনেক সময় বলি রিলেশনশিপ কন্টিনিউ করতে পারো না, তুমি চিটিং করছো বা তোমার প্রবলেম আছে, তুমি ম্যানিপুলেট করো, কিন্তু বিলিভ মি তারা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতে চায় না, তাদের অ্যাটাচমেন্ট স্টাইলের কারণে তারা আসলে কাছে এসেও দূরে চলে যায়। আর লাস্ট যেটা হচ্ছে যে ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল, এই অ্যাটাচমেন্টটায়
ফ্যামিলিটা প্রচন্ড কেওটিক থাকে। দেখা যাচ্ছে বাবা চিৎকার করতেছে, মা জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলতেছে, মিথ্যা কথা বলতেছে, তো দেখা যাচ্ছে যে দাদা দাদি নানা নানি গালিগালাজ করতেছে, ভাই বোন চিৎকার করতেছে, কন্টিনিউয়াস একটা কেওয়াসের ভিতরে বাচ্চাটা থাকে। এবং এটার আরো যদি এক্সাম্পল দিই, ধরেন বর্ডারলাইন পার্সোনালিটির বাবা মা থাকতে পারে, অথবা নার্সিসিস্টিক পার্সোনালিটির বাবা মা থাকতে পারে, যারা কিনা একটু ম্যানিপুলেটিভ থাকে বা যাদের কিনা অ্যাঙ্গার আউটবার্স্ট প্রচন্ড তীব্র হয়, এত রাগ। একদিন হয়তো বাচ্চাটাকে প্রচন্ড আদর করছে, এত লাভিং, এত কাইন্ড, এত এমপ্যাথেটিক স্টাইলে বাচ্চার দিকে আগাচ্ছে, আরেকদিন বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বা বাচ্চার দিকে জিনিস ছুঁড়ে মারছে, এবং বাচ্চাটা কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কোনটা বিশ্বাস করব, আমি কি আসলে ভালোবাসা পাওয়ার জন্য মানে ওয়ার্ড দিই, নাকি অ্যাকচুয়ালি আমার সাথে এরকম রুড বিহেভটাই করা উচিত। এই যে একটা ইনকনসিস্টেন্সি, এটা তাকে আস্তে আস্তে পাজল করে দেয়। এবং এই বাচ্চাটা যখন ধীরে ধীরে নিজের জগতে যায়, তখন সেই যে কনফিউজিং এবং পাজলিং স্টেটটাকে সে ঠিক মানে মেলাতে পারে না, এবং সে আস্তে আস্তে এগেইন যখন ভালোবাসা পায়, সে খুবই আনন্দিত হলেও সাথে সাথে ভয় কাজ করে মনের ভিতরে, এই বুঝি আমাকে বকা দিবে, এই বুঝি আবার ছুঁড়ে ফেলে দিবে, বা এই বুঝি আমাকে অপমান করবে, বা এই বুঝি মা বা বাবা আমার সাথে ওই সুন্দর সম্পর্কটা শেষ করে ফেলবে। আবার যখন তার সাথে তীব্র খারাপ আচরণ করা হচ্ছে, তখন সে পাজলড হয়ে যাচ্ছে যে আমি এতটাই আনওয়ার্দি, আমি এতটাই আসলে মানে বাজে একটা মানুষ, যার সাথে এরকম করতে হবে, তাহলে আমাকে ভালোবাসে কেন, তাহলে ওই কাজটা কেন করে, আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায় বা কি। তখন সে তার নিজের জগতে যে পাজলিং স্টেটটা নিয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, এবং বড় হওয়ার পরে এই মানুষগুলো কি করে, একইভাবে সম্পর্কে যখন জড়াচ্ছেন, আবার আবার সম্পর্কটাকে কাছে আসতে নিলেও সে এগেইন দূরে ঠিক ঠেলে সরিয়ে দিচ্ছে। তার মানে এদের দেখা যাচ্ছে অ্যাবান্ডনমেন্টের ফিয়ারটাও যেটা থাকে, যে অ্যাংশিয়াস প্রিঅকুপাইড, ওটাও ওই ফিয়ারটা থাকে, তাকে ছেড়ে সবাই চলে যেতে পারে। আরেকটা ফিয়ারও তাদের থাকে যে তাদের স্বাধীনতা হারিয়ে যাবে, তার মানে ডিসমিসিভ অ্যাভয়েডেন্টের ওই ফিয়ারটাও তাদের ভিতরে থাকে। সো এটা একটা কম্বিনেশন থাকে, এবং অনেক ক্ষেত্রে এটাকে আমরা ডিসঅর্গানাইজড অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলও সাধারণত বলে থাকি। এবং এখানে দেখা যাচ্ছে যে এটা কম্বিনেশনে আগাতে থাকে, কারণ এই যে কখনো কখনো তারা খুব লাভিং ক্লিঙ্গি হয়ে যায়, আবার কখনো কখনো ঠাস করে সরায় দিয়ে দেয় যে না আমি আসলে সম্পর্কের জন্য ওয়ার্ড দিই না, বা তোমার সাথে আমার আসলে ভালো লাগছে না, আমি মেলাতে পারছি না, আমার খুব সাফোকেটিং লাগছে, আমার নিজেকে সুদ করতে বা আমার হিল করতে আমার আসলে সময় দরকার। সো ওভারঅল এই যে অ্যাটাচমেন্ট স্টাইলগুলো যেগুলো বললাম, বিশেষ করে যেগুলো ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল, এগুলো কিন্তু ঠিক করা যায়। এগুলো নিয়ে যখন কাজ করা হয়, তখন আস্তে আস্তে করে যিনি আসলে এটার ভিতরে সাফার করে, ওনাকে বলা হয়, ওনার ইনসাইটটা যখন ক্লিয়ার হয়, উনি এটা নিয়ে কাজ করতে করতে সেলফ সিবিটি করা বা নিজেকে হেল্প করার পাশাপাশি কাউন্সিলরের সাহায্যে কথা বলা, ট্রমা হিলিং এর ভিতরে আসা, ওভারঅল প্রসেসগুলো থেকে এগুলো মানুষ আস্তে আস্তে বের হয়ে আসে। এবং অ্যাটাচমেন্ট স্টাইল যেগুলো ইনসিকিউর, এগুলো কিন্তু আসলে ট্রমা রেসপন্স, এগুলো কিন্তু কখনো পার্সোনালিটি ডিসঅর্ডার এই মুহূর্তেই বলছি না আমরা। যখন এটা খুব সিভিয়ার লেভেলে চলে যাচ্ছে, আস্তে আস্তে একটা মানুষের মানে ব্যক্তিত্বের গড়ন পুরোপুরি বদলে যাচ্ছে, এখান থেকে অবশ্যই অ্যাংশিয়াস অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, প্যাসিভ অ্যাগ্রেসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, ক্লাস্টার সি ডিসঅর্ডার, এগুলো তো আছে পার্সোনালিটি ডিসঅর্ডার। সো ওগুলো আসলে আরেকটা ইয়েতে যখন খুব সিভিয়ার লেভেলে যার ব্যক্তিত্বের গড়নই বদলে যাচ্ছে, যার ফাংশনালিটি হ্যাম্পার হচ্ছে, তখন আমরা ওটাকে ডিসঅর্ডার বলবো। কিন্তু যখন ট্রেইট আছে বা এই জিনিসগুলো একটা মানুষের ইমোশনালি এবং হচ্ছে তার ওভারঅল মাথার ভেতরে তার নিউরোনাল ফায়ারিং গুলো এভাবে করে হচ্ছে, বা তার কন্ডিশন বিহেভিয়ার এরকম হয়ে যাচ্ছে, আমরা এটা ডিসঅর্ডার লেভেলে তখনও বলি না, এটা অ্যাটাচমেন্ট স্টাইল বলি। এই জন্য আমাদের এটা আসলে জানা উচিত যে আমরা আসলে বর্তমানে আমাদের সম্পর্ক নিয়ে এত স্ট্রাগল করছি, কেন এত স্ট্রাগল আসলে করছি। খেয়াল করি যদি আমাদের প্যারেন্টিং স্টাইলে প্রচুর পরিমাণে আমরা প্রবলেম ফেস করি, বাসায় আমি একটা স্টেবল ফ্যামিলি পাই না, এবং স্টেবল ফ্যামিলিও যদি পাই, ওনারা আমার সাথে কেমন ব্যবহার করবেন হয়তো এটাই বুঝতে পারেন না, এবং আমার ভেতর থেকে এই জিনিসটা চলে আসে তখন এই অ্যাটাচমেন্ট স্টাইলের প্রবলেম। আমি অনেক মানুষকে দেখি, তারা বলে আমার তো পরিবারে কোনো সমস্যা ছিল না, আমি তো খুব হেলদি ফ্যামিলিতে ছিলাম, বাট স্টিল আমার কেন সেপারেশন এংজাইটি কাজ করে, বা স্টিল আমার কেন অ্যাকচুয়ালি হচ্ছে যে অ্যাটাচমেন্ট স্টাইলের প্রবলেম, বলেন তো। তখন হয়তো তার সাথে কথাগুলো বলে বলে তার ফ্যামিলি বা তার প্যারেন্টসের সাথে তার সম্পর্ক ধরে ধরে আমরা এগুলো আগাই, এবং তার ভেতরে ছোট্টবেলার ওই মানুষটার যে ট্রমার রেসপন্স এই বড়বেলাতে সে বই নিয়ে বেড়াচ্ছে এবং তার রিলেশনশিপে সে সাফার করছে, ওটা নিয়ে আমরা কাজ করি, এবং আস্তে আস্তে ওই সম্পর্কগুলো খুব সুন্দরভাবেই ওই মানুষগুলো মেনটেন করতে পারেন।